কিন্তু এত বড় ২ টা যুদ্ধে অংশ নেয়া একজন বিজয়ী যোদ্ধা, আমাদের দেশ নিয়ে কি এখন কোন চিন্তা করেন না? আপনার পরিকল্পনা কি দেশে যাওয়ার কোন এরকম চিন্তাভাবনা করছেন কিনা? ইলিয়াস, এতক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে তুমি তো জানতে পারছো আমরা যারা 15ই আগস্টে জড়িত ছিলাম তারা কেমন দেশপ্রেমী। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, জানের পরোয়া করে নাই। যেভাবে আমি পালাই আসছি পাকিস্তান থেকে জিপ নিয়ে মরে যেতে পারতাম, অনেক অঘটন করতে পারতো। তারপরেও যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। এটা আল্লাহর মেহেরবানি যে আমি বেঁচে আছি এখনো। অতএব এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করি। তো সেখানে আহ দেশের প্রতি আমাদের ভালোবাসা সেটা বোঝা যায়, এবং সেই ভালোবাসার জন্যই 15ই আগস্ট ঘটনাটা ঘটেছে। কারণ দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, দেশ অধপতন যেতে যাচ্ছে, সেই অধপতন থেকে রক্ষা করার জন্যই আমরা 15ই আগস্টে জড়িত করেছি। এবং তখনকার সময় সূর্য সন্তান হিসাবে খেতাব দেওয়া হয়েছে, দেশকে উদ্ধারকারী, রক্ষাকারী করা হয়েছে। অতএব সেই প্রেক্ষিতে দেশে আমরা নিশ্চয়ই যেতে চাই। ডালিম বা অন্যান্য যারা এখনো বিদেশে, কিছু কিছু লোক হাসিনা ঝুলাই দিছে, তারা চলে গেছে দুঃখজনক ভাবে। সত্য তাদের প্রতি সবার প্রতি আমার মানে সশ্রদ্ধ সালাম। তারা নাই আজকে আমাদের মধ্যে, কিন্তু যেই কজন আছে তাদের এখনো দেশকে দেওয়ার আমার মনে হয় অনেক কিছু আছে। তারা সবাই দেশে যেতে চায়, কিন্তু দেশে যাওয়ার কিছু অসুবিধা আছে। কারণ আমাদের এগেনস্টে হাসিনা এসে তো একটা বিচার ঘটালো, প্রহসনের বিচার। সেই প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের ফাঁসির হুকুম হলো। সেই হুকুম কিন্তু এখনো বলবৎ আছে। সেই যতদিন পর্যন্ত সেই হুকুমটা বলবৎ থাকে, আমাদের কেউ ভিতরে দেশে যেতে পারছে না। তারপরে শুধু সেটা নয়, এমনকি জেল হত্যার কাহিনী তো আমাদেরকে জড়ানো হয়েছে। থাকুক বা না থাকুক, জেল হত্যার কাহিনীতে আমি একটা মজার কথা বলি। সেদিন কিন্তু আমি ঢাকায় ছিলাম না, ৩রা দিন আমি ঢাকায় ছিলাম না। আমি 2 তারিখে কুমিল্লা গেছিলাম একটা কাজে, অন্য জনের একটা কাজে। কাজটা ছিল কুমিল্লার এসপি সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে। আমি সেখানে ছিলাম, এবং 2 তারিখ রাত্রে আমি সার্কিট হাউসে ছিলাম, ওখানকার রেকর্ডে আছে। এবং মানে সেই এসপি এখন বেঁচে আছেন কিনা জানি না, তবে তার মেয়ে, যিনি আবার আমাদের একজন মানে সহযোদ্ধার স্ত্রী, তার সাথে দেখা হয়েছে। তারপর সেদিন আমি 3 তারিখে সকালে ক্যান্টনমেন্টে গেছি, ঢাকায় কি হয়েছে, কিছু একটা হয়েছে এই খবর জানার জন্য। ও কুমিল্লা যখন আমি গেছি, তো সেদিন সকালবেলা 3 তারিখে টি আলী, তখন হেলথ সেক্রেটারি, উনি কুমিল্লা গেছেন ইয়ে বানানোর জন্য, উনি মেডিকেল কলেজ উপলক্ষে ঢাকায় ছিলেন। উনি আমাকে ঘুম থেকে উঠে বললেন, মেজর সাহেব, ঢাকাতে কিছু একটা ঘটনা ঘটে গেছে। তো আমি বললাম যে কি, আমি তখনও জানি না। বলে যে মানে খন্দকার মোস্তাককে নাকি হেলিকপ্টারে উঠাই নিয়ে গেছে, হয়েছে, আমি কিছু জানতাম না। তো আমি ওনাকে পাত্তা দিলাম না। আমি বললাম যে না, এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা নেই, আমি একটু দেখতেছি। তো ওখান থেকে আমি একটু ইউনিফর্ম পরে আমি গেলাম ওই এসপির সাথে কাজ টাজ করে। তো ওখানে এসপির রুমেই বললাম না, ওনার মেয়ে, আমাদের একজন অফিসারের ওয়াইফ, আসে বলে যে হন্তদন্ত আসে বলে যে রাশেদ ভাই কি হলো, ঢাকায় রেডিও টেডিও সব বন্ধ, কিছু একটা হয়ে গেছে। তখন আমার একটু সন্দেহ, নিশ্চয়ই কিছু একটা হয়ে গেছে। তাড়াতাড়ি আমার কাজ সেরে আমি ফেরত চলে আসলাম। ফেরত এসে আমি ইউনিফর্ম করে আমি ক্যান্টনমেন্টে ফোন করলাম। প্রথম ইয়েতে বিএম ছিল মুজিব, মেজর মুজিব, মুজিবের সাথে আমার পরিচয় ছিল। মুজিবের সাথে কথা বললাম। উনি বলে যে হ্যাঁ, আমাকে পুরাপুরি বলতে চান না যে ঢাকায় কিছু একটা হয়েছে, তো আমরা পুরাপুরি জানি না, হয়তো উনি আমাকে বলতে চায় না আর কি। তারপরে উনি বলে যে কমান্ডার, তো কমান্ডার তখন আমজাদ চৌধুরী, কর্নেল আমজাদ চৌধুরী। আমজাদ চৌধুরী আমাদের সামনে আছে, আপনি যদি ওনার সাথে কথা বলতে চান, হি ইজ হিয়ার। তো আমি তখন চিন্তা করে দেখলাম যে কে কোন পক্ষে আছে আমি এখনো জানি না। তো আমি বলবো যে আমি ক্যান্টনমেন্টে আসতেছি। আমি যখন ক্যান আই কাম টু ক্যান্টনমেন্ট, কাহা আসতে পারেন, ক্যান্টনমেন্টে কোনো অসুবিধা নাই, এমনকি ঢাকার পথ খোলা আছে, আপনি ঢাকাও যেতে পারেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ক্যান্টনমেন্টে আসতেছি, কিন্তু খবরটা জানার জন্য কি হচ্ছে। তো ক্যান্টনমেন্টে আমি হেডকোয়ার্টার না গিয়ে আমি আমার বন্ধু মেজর আমিন, সে তখন সাপ্লাইয়ের কমান্ডার, তার কাছে গেলাম। সেও আমাকে, সে হয়তো জানে পুরাপুরি, আমাকে বললো জানে আমি কোন গ্রুপের লোক, এই জন্য পুরাপুরি আমাকে বলে নাই। তো বললো, সে তার সাথে দেখা করে আমি আবার আরেক মেজর বন্ধু, মেজর আনোয়ার, উনি 18 বেঙ্গলের সিও, আমার 1 বছর সিনিয়র ফ্রিডম ফাইটার, ওনার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম। তো উনিও একই কথা বললেন যে কিছু একটা হয়েছে, তবে রাশে তুমি বসো, চা নাস্তা করো, আমি একটু যেতে হবে, আমাকে কমান্ডারের একটা কনফারেন্স আছে, তুমি ফেরত আসো, তোমার সাথে কথা বলবো। তো উনি চলে গেলেন। তো কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম আমার এখানে সেফ কিনা থাকা, আমি জানি না কোন পক্ষে কে কি হয়েছে, আমি এখনো জানি না। আমি ওখান থেকে কিছুক্ষণ পরে কেটে পড়লাম। কেটে পড়ে আসে আমার ওই বন্ধু মেজর আমিনের ওখানে যায়, দুপুরে খানা খেয়ে আমি স্টার্টেড ব্যাক টু ঢাকা। তো রাস্তাঘাট খুব ভালো না তখনকার দিনে। আমরা শেষ দিকে চলে এসেছি স্যার, জি, সময় করে ফেলছি। আচ্ছা ঠিক আছে। তো এই বলতেছি, তো সেই কি জানি বলতেছিলাম যে মানে 15ই আগস্টের এসব কাহিনী।
তোমার কুমিল্লা থেকে আপনারা ঢাকা আসছিলেন? ওকে, কুমিল্লা থেকে আমি রাত্রিবেলা এসে আমি অন্যান্যদের সাথে জয়েন করলাম। তখন বাই দ্যাট টাইম ইট ওয়াজ ডিসাইডেড দে উইল বি সেন্ট আউট, আমাদের ব্যাংকক পাঠায় দিল। সে পরে কাহিনী আমার এগেইন আমি বলতেছি আমার এই বইতে সবকিছু উল্লেখ করা আছে, সবকিছু তাদের বই ঢাকায় পাওয়া যায়। নাও তারপর সেখান থেকে আমাদেরকে তো এক্সাইলে আমরা চলে গেলাম। তারপরে সংগঠিত হলো মানে খালেদ মোশাররফের কাউন্টার কুর পরে হলো 7ই নভেম্বরের ঘটনা। 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টের পুনরাবৃত্তি। 15ই আগস্টকে রিহ্যাবিলিটেট করার জন্য, অর্থাৎ 3রা নভেম্বরে যে ঘটনা কনস্পিরেসি ঘটানো হয়েছে সেটাকে নাকচ করার জন্য সেই ঘটনা ঘটলো। এটাও আমার বিভিন্ন আর্টিকেলে আমার বইতে আছে ডিটেলস, কি হয়েছে সেদিনের ঘটনায়। খালেদ মোশাররফ অন্যান্য ওনারা মারা পড়ে, জিয়াউর রহমান পুনরায় আবার তাকে ক্ষমতায় বসানো হলো। তারপর থেকে তো things have changed. So that was the পরিস্থিতি। এই প্রেক্ষিতে আমি একটু জিয়াউর রহমানের ব্যাপারে একটু দু কথা বলতে চাই। যে এর আগে আমি জানি কর্নেল রশিদ, কর্নেল ডালিম জিয়াউর রহমান ব্যাপারে বলেছেন। তারা জিয়াউর রহমানকে যেভাবে দেখেছেন পেয়েছেন সেভাবে বলেছেন। আমি জিয়াউর রহমানকে যেভাবে দেখেছি পেয়েছি সেটা আমি বলতে চাই। জিয়াউর রহমানের সাথে আমার পরিচয় মানে আগে ছিল পিএমএ তে পরিচয় ছিল না, জানতাম চিনতাম, কিন্তু আসল পরিচয় আমার জিয়াউর রহমান হয় যুদ্ধক্ষেত্রে। উনি প্রায় প্রতিদিন ওনার সাথে আমার দেখা হইতো, হয় ওনার হেডকোয়ার্টারে নয় আমার যুদ্ধক্ষেত্রে। আমার প্রথম অপারেশনের পরে বড়লেখাতে এত সাকসেস হচ্ছে, পরের দিন উনি ক্যাপ্টেন অলি সহ আইসা হি হাগ মি এন্ড হি সেড ইউ ক্রিয়েটেড হিস্ট্রি ইন আওয়ার লিবারেশন ওয়ার। জিয়াউর রহমানের কথা উনি সবার সাথে হাত মিলে গেলেন। এবং আমার যে সহকারী যে ইন্ডিয়ান একটা আর্টিলারি ইউনিট ছিল, একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, নাম আমার এখন মনে আলু আলিয়া কিছু সদাজি, সেও আসলেন খুশি যে তার ইউনিটের মানে লোকজনের সহযোগিতা আমরা এরকম একটা সাকসেস করতে পেরেছি। সবাই কনগ্রাচুলেশন করলো। তারপরে থেকে তো আমরা যুদ্ধ করে করে মানে আমি যেটা বলতে জিয়াউর রহমানকে আমি তখন থেকে চিনি। পরবর্তী পর্যায়ে জিয়াউর রহমান যখন কুমিল্লার কমান্ডার, সেখানেও দেখা করতাম। ঢাকায় যখন বারবার ওনার সাথে আমার দেখা হইতো, আমি বিকজ আই ডেভেলপড এ ক্লোজ রিলেশনশিপ উইথ জিয়াউর রহমান। এবং কেন জানি যুদ্ধের থেকে আমি দেখলাম জিয়াউর রহমান হি ডেভেলপড এ লাইকিং ফর মি ফর হোয়াট এভার রিজন। এই জন্য উনিও মাঝে মধ্যে আমার ক্যাম্পে আসতেন, কথা বলতেন, ট্রেনিং দেখতেন, আলোচনা করতেন। যদিও জিয়াউর রহমান কিন্তু একটু রিজার্ভ মানুষ, কথাটা কম বলেন, কিন্তু হি ওপেনড আপ উইথ মি এট ওয়ান স্টেজ। আই ইভেন ডিসকাসড আওয়ার ওয়ার থিংস। যদিও আমি ক্যাপ্টেন, কর্নেল ইজ মাই কমান্ডার, আই এম এ স্মল অফিসার। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করছিলাম ওনার ফ্যামিলির ব্যাপার, স্যার ওয়্যার ইজ ইওর ফ্যামিলি, আই ডোন্ট নো, হি ডিডন্ট সে এনিথিং। তবে ওই কথা বলার সাথে আমি দেখতে পেলাম যে ওনার চোখ ভিজে গেছে। অবভিয়াসলি হি ডিডন্ট ওয়ান্ট টু ডিসকাস ফার্দার হোয়াট ইজ হ্যাপনিং। আর আওয়ামী লীগ অনেক প্রচারণা চালাইছে জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে হয়ে কাজ করেছে, পাকিস্তানের স্পাই হয়ে কাজ করেছে। আরে ভাই, পাকিস্তানের স্পাই হয়ে কাজ করলে সে তার 8 বেঙ্গলে যখন সে বিদ্রোহ ঘোষণা করে, সে পাকিস্তানি কর্নেল টানজিও অন্যান্যদেরকে কলার ধরে টানে আনা কেন বন্দি করলো? সে কি পাকিস্তানি স্পাই হিসেবে সে করছে? আছে বাজে কথা এইসব আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে। কেউ তো আবার বলে, শেখ সালিম নাকি বলে জিয়াউর রহমান যুদ্ধই করে নাই। লুক এট ইট। মানে এরা কি পাগল না মাথা খারাপ? যুদ্ধ করছে স্যার শেখ হাসিনা, শেখ রেহানা স্যার যুদ্ধ করছে। এই দুইজন ছিল 71-এর খাট যোদ্ধা, যারা কিনা আপনার পাকিস্তানি মিলিটারিরা সবসময় ওনাদের বাসায় যাওয়া আসা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। এই দুইজন, ওইদিন মেজর ডালিম সাহেব বলেছেন যে দুইজন ধর্ষিত হয়েছে পাকিস্তানি মিলিটারিদের দ্বারা। একজন হচ্ছে শেখ রেহানা, আরেকজন হচ্ছে শেখ, মানে আমি নামটা আমি বলছি, উনি দুইজনের কথা বলেছে, আমি এলাবোরেটলি বলছি আর কি। এই দুইজন পাকিস্তানি সেনাবাহিনী এই দুইজনকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপরে ধর্ষণ করেছিল। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, আমি এগুলো জানি না, তবে শুনেছি আমি কাহিনী। ইনফ্যাক্ট শেখ রেহানার বিয়ের প্রস্তাব 2 লাখের বিষয়টা নিয়ে স্যার আপনি একটু পরিষ্কার করে দেন স্যার। কি ব্যাপারে? 30 লাখ এবং 2 লাখ, এই ব্যাপারও 30 লাখ এবং 2 লাখের ব্যাপারে আমি একটা এখানে আছে। এখানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মানে স্টেটমেন্ট আছে। শর্মিলা বোস, তার একটা বই ডেথ রেকর্ডিং, তার মতে 50,000 থেকে 1 লক্ষ, সরি 50,000 থেকে মানে 1 লক্ষ তার স্টেট মতো। অবশ্য তার এটা চ্যালেঞ্জ করে এটা কিছুতে হতে পারে না। তারপরে ব্রিটিশ জার্নাল বলেছে 25,000 থেকে 500,000। তারপরে এক আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রোমেল, তার হিসাবে অ্যাবাউট 1.5 মিলিয়ন, মানে 15 লাখ মারা গেছে। তারপরে হামিদুর রহমান কমিশন পাকিস্তানে, সে বলেছে 26,000। আর শেখ মুজিব, এটা হচ্ছে স্যার পারফেক্ট, যে হামিদুর রহমান কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনেক গ্রহণযোগ্য একটা রিপোর্ট ছিল। এটা ভারত পাকিস্তান পুরো সাবকন্টিনেন্টে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বলেছে। তো সঞ্জয় কিন্তু 25,000, মানে এটা অকল্পনীয়, এটা হয় নাই। তা থেকে আমি
দুই একটা কথা আমি একটু দিতে পারি, 1 মিনিট জাস্ট মোমেন্ট, আমি একটু দুই একটা এস্টিমেট। তখনকার দিনে না স্যার, আপনারা তো যাই হোক মানে এখন আর্মিতে কাজ করতেন তখন, আপনারা তো মুক্তিযোদ্ধা। তো আপনাদের কাছে এলাকার লোকজন গিয়ে বিচার-টিচার দিত না যে পাকিস্তানি মিলিটারি এসে আমাদের নারীদেরকে ধরে, ধরে ধর্ষণ করছে? এরকম বিচার-টিচার পান নাই আপনারা স্যার? আমি পাই নাই, আমি পাই নাই। তবে বাংলাদেশ হওয়ার পরে আমি তো আর্মিতে ছিলাম। যতদিন আর্মিতে ছিলাম ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে কেউ আসে এরকম মানে কমপ্লেন নিয়ে কেউ আসে নাই, বা গ্রামের বাড়িতে দুই একবার যখন গেছি কেউ এরকম কমপ্লেন নিয়ে আসে নাই যে অমুকে ধর্ষণ করেছে, তমুকে মেরে ফেলেছে। আর আমার বাড়ি ছিল গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে যুদ্ধ খুব একটা হয় নাই, যা হয়েছে ঢাকা শহরে, বড় বড় শহরে যেখানে ক্যান্টনমেন্ট সেসব শহরে হয়েছে। এবং আমি বলতে দ্বিধা নেই, ঢাকা সরি হাজীগঞ্জ অঞ্চলে যে পিস কমিটি চেয়ারম্যান ছিল ওটা কিন্তু আমার চাচা। বললাম তো, আই কাম ফ্রম এ ভেরি প্রো পাকিস্তানি ফ্যামিলি। উনি ছিলেন, ওনাকে কিন্তু মারতে নিয়ে গেছিলেন। মানে হাজীগঞ্জের ফল হয় মানে 8 তারিখে 8 ডিসেম্বর ওনাকে মারতে নিয়ে গেছিল, আরো অনেক লোকে মেরেছে। তারপরে পিছনে থেকে আইসা ওই মুক্তিযুদ্ধ ওদেরকে বললো যে দেখো, ওনাকে মারলে কিন্তু ওটা অসুবিধা হচ্ছে, ওনার ভাতিজা কিন্তু মুক্তিবাহিনী তখন নাম হয়ে গেছে রাশেদ চৌধুরী ব্রিগেডিয়ার, সে বড় অফিসার, ওকে মারলে কিন্তু অসুবিধা হইতে পারে, ও চাচাকে ছাড়িয়ে দিছে। সো কিন্তু আমি আমার কাছে এরকম কোনো মানে আচ্ছা, বিচার আপনি নিয়ে এটা আসে না। যেহেতু বললেনই স্যার, আমি একটু এইটা আপনার মুখ থেকে একটু শুনি। পিস কমিটির আসলে কাজ কি ছিল ওই সময়টাতে? মানে এরা নারীদেরকে ধরে, প্রত্যেকটা ধরে তারপরে পাকিস্তান পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসা, তারপরে এগুলা এগুলো আজগুবি কাহিনী, এগুলো আমার মনে হয় না। এগুলো কে যে মানে নারী ধরে পাকিস্তানিদের কাছে নিয়ে গেছে অন্য কথা হতে পারে। আমি কিন্তু সব জানতাম না, সব আমি জানি না। তো আমার নজরে এরকম আসে না, নাই ওরা যেটা কখনো। বলে, পিস ওরা এখন পিস যেটা বলে কমিটির পিস কাজ কমিটি ছিল, মানে পিস কমিটির কাজ ছিল এই যে সহযোগী একটা অঙ্গ হিসাবে, পাকিস্তান আর্মির সহযোগী অঙ্গ হিসাবে লোকালি পলিটিক্যাল কাজকর্ম করা, এটা মনে হয় পোস্ট কমিটি। তারপরে বদর বাহিনী ছিল, রাজাকার বাহিনী, এসব কাহিনী এসব ছিল ছিল শুনেছি। তারা কি কি করেছে অত ডিটেল আমার জানা সম্ভব হয় নাই, অত আমি জানতে পারিনি আর কি। তো জিয়াউর রহমান আমি আরেকটু বলতে চাই। তো সেই সম্বন্ধে অতএব জিয়াউর রহমানের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপরে জিয়াউর রহমানের আর্মিতে থাকা গেল, আমি যখন এই দেশে যেতাম বা যোগাযোগ রাখতাম। তারপরে ইভেন বিদেশে থাকতে যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি সবসময় দেশে দেশে গেলে ওনার সাথে আমার দেখা হতো। লাস্ট ওনার সাথে আমার দেখা হয় 1980 এপ্রিলে, ওনার মৃত্যুর 1 বছর আগে। হ্যাঁ, এপ্রিলে দেখা হয়। আমি একটা একটা প্রস্তাব নিয়ে গেছিলাম সৌদি, তখন আমি সৌদি আরবে, সৌদি আরবের পক্ষ থেকে। যাই হোক, সে লম্বা কথা আমি এখন বলতে চাই না। তারপরে উনি আমাকে বললেন যে আমি আসবো শীঘ্রই জেদ্দাতে। তখন আমি জেদ্দাতে আসবো, তখন তোমার সাথে আবার দেখা হবে। তো আমি বললাম যে না স্যার, আমার বদলি হয়ে গেছে কেনিয়াতে, আমি চলে যাচ্ছি। কেন, তুমি কেনিয়াতে গেলেও আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। কারণ উনি ওআইসি ইসলামিক অর্গানাইজেশনের মানে হ্যাঁ। ইয়েতে ওটাতে মানে সামিটে উনি যাওয়ার জন্য যাচ্ছে। আমি তোমাকে ওখান থেকে নিয়ে আসবো। যাই হোক, ওখানে পরে আর আনা হয় নাই, মানে ফরেন মিনিস্ট্রি আনে নাই আমাকে। দ্যাট ওয়াজ মাই লাস্ট মিটিং উইথ জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান সম্বন্ধে আমার বই তো বেশ কিছু আছে। জিয়াউর রহমানের দল এখন আমরা যতটুকু জানি যে সামনে তারেক রহমান ইজ দ্য নেক্সট প্রধানমন্ত্রী আমাদের। তো সেই দল ক্ষমতায় আসছে, মানে এই দল যদি চায়, আপনি বা মেজর ডালিম যারা আছেন তাদের দলে যদি কোনোভাবে পার্টিসিপেট করতে, আমি আমি মানে আমার নিজের কথা বলছি জাস্ট একজন দর্শক হিসাবে, যদি এরকম বলে যে পার্টিসিপেট করার জন্য, করবেন কিনা? আমাদের বড় আফসোস যে বিএনপি 15ই আগস্টের ফসল, এটাকে অগ্রাহ্য করার আছে। জিয়াউর রহমান 15ই আগস্টের পরে জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। জিয়াউর রহমানকে কিন্তু 15ই আগস্টের আগে অগ্রাহ্য করা হয়েছে। 15ই আগস্টের পরে 15ই আগস্টের নেতৃবৃন্দই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে, এটা কর্নেল রশিদও স্বীকার করে গেছেন। কারণ তখন শফিউল্লাহকে সরাই জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ ব্যতিক্রম ছিল না, তাকে আনানো হয়। অর্থাৎ জিয়াউর রহমানকে কিন্তু এর আগে জিয়াউর রহমানকে চাকরি থেকে বাইর করে দেওয়া, বিদেশে অ্যাম্বাসেডার মানে করে পাঠিয়ে দেওয়া, অনেক পরিকল্পনা ছিল, এগুলো সব বন্ধ করা হয়েছিল। এর মধ্যে আমাদের এই 15ই আগস্টের একটা অবদান ছিল, যাতে ওটা করা হয় নাই। আর তারপরে 7ই নভেম্বরের পরে, আমি বলছি 7ই নভেম্বরের ঘটনা কিন্তু 15ই আগস্টেরই একটা উত্তরসূরি হিসাবে ওটা করা হয়েছে। সেই হিসাবে তারা ওই 15ই আগস্টের মানে চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য 7ই নভেম্বর করা হয়েছে। এবং তখন আমরা দেশে ছিলাম না, কিন্তু শোনা কথা যে জিয়াউর রহমানের সাথে এবং 7ই নভেম্বর বিপ্লবী নেতৃবৃন্দর একটা ইয়ে হয়েছিল, একটা মানে একটা এগ্রিমেন্ট হয়েছিল। তার এগ্রিমেন্টের একটা দফা অথবা প্রথম দফা ছিল যে 15ই আগস্টের নেতৃবৃন্দ যারা দেশে বাইরে এসে তাদেরকে ফেরত আনা। এবং উনি বলেছেন যে উনি সময় মতো সুযোগ মতো নিয়ে আসবেন। কিন্তু কখন আনবেন এটা অঙ্গীকার করে নাই। উনি অঙ্গীকার দিয়েছে। কেউ কেউ বলে কোরআন শরীফ ধরে নাকি শপথ করছে, আমি এসব জানি না, এগুলো শোনা কথা কি হয়েছে। তবে 15ই আগস্টের পরে সিপাহী জনতার একমাত্র বিশ্বাস ছিল তখন জিয়াউর রহমানের উপরেই।
এবং তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে তারপরে উনি স্লোলি হি রিঅর্গানাইজ দ্য হোল থিং। তারপরে কাহিনী আমরা জানি, উনি যে কয় বছর ক্ষমতা ছিলেন, 6 বছর 6.5 বছর, মানে 1981 মে মাস পর্যন্ত দেশটাকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। শেখ মুজিব ধ্বংস করে দিয়েছেন, ওটার থেকে উনি উঠে পরিবর্তন করেছেন। আমি তো বলবো বাংলাদেশের জন্য Ziaur Rahman was the best thing that can happen to Bangladesh. It may differ from other my friends, but this is how I have seen Ziaur Rahman. And তোমার প্রসেস হলো বিএনপি, এটা বড়ই আফসোসের ব্যাপার যে জিয়াউর রহমান আর জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি ইজ এ ক্রিয়েশন, ইজ এ মানে ফল হলো 15ই আগস্টের, আর সেই বিএনপি 15ই আগস্টকে স্বীকার করতে চায় না। তাহলে মোটামুটি they think they ignore totally, they have nothing to do with is মানে 15ই আগস্ট। ইট ইজ ইন এ কাইন্ড অফ তুমি নিজের ব্যক্তিত্বকে অস্বীকার করা, এটাই বড় আফসোসের ব্যাপার। এখন বর্তমান যে নেতৃত্ব আছে, সেই তারেক জিয়া হোক, ইভেন বেগম জিয়া, অথবা বেগম জিয়া obviously I don't think she matter anymore, she is sick and I doubt if she can ever come back to politics। তারপরে মির্জা ফখরুল বা অন্যান্য যে নেতৃবৃন্দ যারা আছে, আমি বললাম যে এরা জিয়াউর রহমানের সাথে নাই, জিয়াউর রহমানের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। জিয়াউর রহমানের আমাদের প্রতি যে একটা মানে কমিটমেন্ট ছিল থেকে সরে আসছে। আমি জিয়াউর রহমানের 2টা উক্তি যা আমার সাথে করেছেন সৌদি আরবে, আমি একটা বলি। একটা কথা, জিয়াউর রহমান প্রথম যখন আমার সাথে ওনার দেখা ইয়েতে মানে সৌদি আরবে উনি ফার্স্ট ভিজিটে গেছিলেন, আই থিংক দ্যাট ওয়াজ 1977, উনি বলেছেন তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এটা কিন্তু জিয়াউর রহমান আমাকে বলেছেন, তোমরা যা করেছো তা বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এবং আরেকটা জিনিস বলেছে, হোয়াট এভার আই হ্যাভ কমিটেড টু ইউ আই উইল ডু ইট, বাট গিভ মি টাইম, ইট উইল টেক টাইম। কারণ উনি কিছু ব্যুরোক্রেটিক মানে প্রতিবন্ধক পাচ্ছেন, অবভিয়াসলি ব্যুরোক্রেটিক সিভিলিয়ানরা আমাদের এগেইনস্টে, তাদের থেকে উনি বিরোধিতা পাচ্ছেন। কিন্তু উনি বললেন নিশ্চিত থাকো আমি করবো, বাট একটু সময় লাগবে, একটু তাড়াহুড়া করো না। উনি আবার এটাও বললেন, তোমাদের অনেকে মনে করেন আমি একটা মানে কলমের খোসা সব উল্টায় দিতে পারি, কিন্তু এটা করা ঠিক হবে না। আমি এটা প্রসিজারের মাধ্যমে আমি এটা করতে চাই, তোমাদের পজিশন রিহ্যাবিলিটেট করতে। কিন্তু আমাদের মধ্যে কিছু অসহিষ্ণু যেমন রশিদ ফারুক ওরা ছিলেন, ওরা দেশে যাওয়ার বিভিন্ন কুটু করায় গন্ডগোল করে তারা জিয়াউর রহমানকে লাগাই দিয়ে জিয়াউর তাদেরকে চাকরি থেকে বাইর করে দিয়েছে। ডালিম হয়তো কিছু করতে পারে, আমি তো অত ডিটেল জানি না। অর্থাৎ আমার মতে জিয়াউর রহমান দি বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু বাংলাদেশ। অনেকে না মানে এটা না মানতে পারে, কিন্তু সেই জন্যই আমার আফসোস যে এই জিয়াউর রহমানের বিএনপি আমাদের এগেইনস্টে। তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই, যদি আমাদেরকে স্বাগত জানাই, অবভিয়াসলি যে কোনো দল, জিয়াউর রহমান হোক, সরকার হোক, ছাত্র জনতা হোক, যে কোনো লোক আমাদেরকে স্বাগত জানায়, আমরা তো যাবোই। আমরা আফটার অল এটা আমাদের দেশ। কিন্তু কথা হলো যেটা হলে 2টা জিনিস করতে হবে। প্রথম হলো যে আমাদের এগেইনস্টে যে কনভিকশন গুলো আছে এগুলো উঠাতে হবে। 2টা কনভিকশন, একটা হলো মুজিব হত্যার বিচার, আরেকটা হলো জেল হত্যার। দুটোটার মধ্যে আমাদের কনভিকশন আছে, এগুলো না উঠালে আমরা যেতে পারবো না। গেলেই তো আমাদেরকে মানে যাওয়া মিনস ওয়াকিং টু দ্য গ্যালাস। তো এই 2টার কোনোটা বিহেভ না হলে, একটা জিনিস এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকচ করে দেওয়া হয়েছে, নাকচ করে দেওয়া। 15ই আগস্টের কাহিনী কেন নয়? কারণ 15ই আগস্টের বিচারটাই ছিল একটা প্রহসনের বিচার, কোনো ডিফেন্স ছিল না। সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে, তাদেরকে দিয়ে বরখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে, কোনো বিচার হয় নাই। তাদের দলীয় জজদেরকে দিয়ে, দলীয় মানে উকিল কাউন্সিলরদেরকে দিয়ে কাহিনী বানায়া জটলায়া পাকায়া, কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড, কি করতে হবে শেষ পর্যন্ত ওটাই এদেরকে সবাইকে। না স্যার, ওরা যেটা নিয়ে করুক, কথা হচ্ছে যে আপনি মানে প্রতিটা বিদ্রোহই তো আসলে ইলিগাল, তাই না? এটা আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো সেটা আপনি ডিফাইন করতে পারবেন না। সো আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল, এটা আপনাকে আগে ডিফাইন করতে হবে। ইফ ইট ওয়াজ বিপ্লব, আপনাকে কথা বলছো, জি জি obviously it was a বিপ্লব, it was not a হত্যাকাণ্ড। বিপ্লবে যদি বলা হয় যে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন, সো হোয়াট? আপনি বিপ্লব করেছেন, বিপ্লবে হত্যা করেছেন। আমার কাছে লাগে বিপ্লব কিনা সেটা ডিফাইন করলে। ইলিয়াস, একটা জিনিস হলো, আমি সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শককে বলছি, মৃত্যু খারাপ, মৃত্যু সুখবর নয়। এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না, এটা দুঃখজনক। কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই, মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আনছে। এটাই তার পরিণতি হতো, এটাই তার পরিণতি হতো সে যা করছিল। এটা 15ই আগস্টের এরা করুক বা পরিবর্তন অন্য কেউ করলে মুজিবের কিন্তু পরিণতি এরকমই হতো। যেটা তাজউদ্দিন আহমেদ স্যার এটা নিজে বলে গিয়েছিলেন, এই যে শারমিন আহমেদের বইতে উনি লিখেছেন এটা, যে আপনার বিদায় কিন্তু এইভাবেই হবে, তার কয়েকদিন আগে বলে গিয়েছেন। এক্স্যাক্টলি এরকম। কারণ
যেইভাবে দেশটা চলতেছিল তোমরা তো মানে পড়ে টড়ে হচ্ছে যদি বুঝতে পারো, সেই মুজিবের 44 মাসের রাজত্বে দেশে যেভাবে এইভাবে কিছুতেই চলতে পারে না। একদিন আগে বা পরে এটার একটা ভিড় হতে হতো। তবে 15ই আগস্ট যদি না হতো দেশের অবস্থা তো আরো যে কি মানে ভীষণ আকার ধারণ করতো। এটা MM আজিজ নামে একজন জার্নালিস্ট ইনকিলাবে 1 নভেম্বর 1991 লিখে গেছেন, যদি 15ই আগস্ট না হতো দেশের অবস্থা কি হতো উনি বলে গেছেন। এজন্য মানে লোকে এখন অনেক কথা বলে, ইভেন হাসিনা যখন বিচার শুরু করলো কিছু বিকৃত মানে খরিদকৃত জার্নালিস্ট আছে, বুদ্ধিজীবী আছে, তারা সবাই হাসিনার গান গাইতে, হাসিনার পক্ষে এই বিচারের পক্ষে যেসব গান গাইতে গাইতে যে বিচারটা করলো, বিচার যে কোনো রকমের এটা কোনো বিচারই ছিল না, এটা ছিল বিরাট একটা প্রহসন। আমাদের মধ্যে কেউ মানে ওখানে ছিলই না। আর আমাদের পক্ষে যেসব সরকারি উকিল নিয়োগ, তারাও আওয়ামী লীগের লোক, তারাও সেই আওয়ামী লীগের কথাই এমন ভাবে প্রশ্ন করেছে, বিচারটা এমন ভাবে করেছে যাতে কনভিকশন হয়। সো দিস ইজ জাস্ট এ মকারি অফ জাস্টিস। আমরা এখন বলি এই প্রথম কথা হলো একটা ইন্ডেমনিটি অ্যাক্ট ছিল, হাসিনা ওটা উঠায় দিছে, কিন্তু ইন্ডেমনিটি একটা কনস্টিটিউশনের অংশ ছিল। কনস্টিটিউশন কিন্তু 2/3 মেজরিটি ছাড়া ওটা বাতিল করা যায় না, হাসিনা তা করে দিয়েছে। এবং এটা কিন্তু ওই কিছু দলীয় অ্যামিকাস কিউরিড আছে কি বলে ওটা কিছু লোকজন যেমন ডক্টর কামাল হোসেন, আমির হোসেন এদেরকে দিয়ে বানায়া ওটা হালাল করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা হালাল হয় নাই, মানে ইন্ডেমনিটি একটা বাতিল করা হয়েছে বেআইনি ভাবে। ওই ইন্ডেমনিটি একটা যদি আবার মানে পুনর্বহাল করা হয় তো কিন্তু বিচার কর্মকাণ্ড সবকিছুই বাতিল হয়ে যায়। তারপরে আমি তো চাই দরকার হলে আবার বিচার করো। এখন বিডিআর এর বিচার যদি আবার, আমি তো মনে করি বিডিআর এর কমিশন হচ্ছে, ভালো কাজ করছে, অনেক শত শত লোক রিলিজ হয়ে যাচ্ছে। 15ই আগস্টের ব্যাপারে আমার একটা করা উচিত। বর্তমান সরকারকে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে সবাই বলতেছি, আপনারা করেন। 15ই আগস্টে কোনো বিচার হয়নি, একটা হত্যাকাণ্ড হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে। আবার এটাকে উঠে আপনাকে 15ই আগস্টকে ইভালুয়েট করতে হবে যে কেন এই যে বিচার কাণ্ডে এত কিছু, কেনই 15 আগস্ট হলো কেউ বলে নাই। আমরাও ডালিম এতদিন কেউ কিছু বলতে পারে নাই। রশিদ কিছু আগে বলেছে, রশিদের যে মানে জিল্লুর রহমানের কাছে যে স্টেটমেন্ট, সেটা কিন্তু অনেক আগে 15-20 বছর আগে রেকর্ড করা। এটা কিন্তু অনলি রিসেন্টলি ইট ওয়াজ পাবলিশড। অবভিয়াসলি রশিদ তখনকার সময়কার কথাই বলেছে। তো 15ই আগস্ট নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না, আমরাও কোনোদিন বলার সুযোগ পাইনি, কারণ আমরা 15ই আগস্টের পরে বিদেশে, তারপরে আসে হাসিনা আসার পরে তো আমরা মানে নির্বাসনে আমরা কথা বলার সুযোগ পাই না। শুধু তাই নয়, হাসিনার আমলে কেউ 15ই আগস্টের সপক্ষে বা 15ই আগস্টের লোকদের সপক্ষে কথা বলা তো হারাম, কথা বলতে গেলে সে জেলে, খুন, বলা যাবে না, এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। গত হাসিনার আমলে মানে ইয়াসিন সরি মানে হাসিনার আমলে কেউ দেশে থেকে আমাকে ফোনও করতো না ভয়ে, কেউ ফোন করলেই সাথে সাথে ডিজিয়া ভাই পুলিশের লোক হাজির, কি কথা বলছে কি বলছে। অবশ্য আমি কোথায় আছি, আমি কি চাকরি করি, আমার বাসা, আমার ফোন নাম্বার সবাই জানে, এই জন্যই আমার কাছ থেকে ফোন স্ট্যাপ সাথে সাথে যায় হাজির, কি ফোন করছে। ওরাও প্রথম ওরাও ঘাবড়া যাইতো, পরে পরে ওদেরও সাহস হয়ে গেছে, আমাদের কাছে আসেন কেন, ওনার সাথে আমাদের কোনো কথা হয় নাই, উনি ফোন করলে হয়তো বলে আপনারাই তো ওনার খবর আমাদের থেকে ভালো জানেন, আপনাদের মাধ্যমেই তো আমরা ওনার খবর পাই, ওনার খবর তো আমরা ডাইরেক্টলি পাই না। এটা স্যার খুবই স্বাভাবিক, আপনার সাথে আমারই আমেরিকায় থেকে আপনার সাথে আমার দেখা হইতো সেই কোন জঙ্গলের ভেতরে। এখানেও তো আওয়ামী লীগের অনেক গুন্ডা পান্ডা এখানেও অনেক উপস্থিত আছে, আমাকে নিয়ে মাঝে মধ্যে একটু হাস্য করার চেষ্টা করছে, অবশ্য কাহিনী যা ছড়াইছে ওগুলা না, এগুলো সব বাজে কথা। তারপরে এই আবার ফোন করার পরে বললাম না ইন্টেলিজেন্স লোক হাজার হয়তো, তারা আবার যাওয়ার আগে বলেছে মনে কিছু নেবেন না, আসলে আমাদের কাজ আমরা করতে চাইতেছি, সবাই হাসিনাকে খুশি করার জন্য এসব করতেছে, আমাদের তো নৌকরি রক্ষা করতে হবে, এই জন্য এসব করতেছি। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। 15ই আগস্ট কথা বলা, 15ই আগস্ট নিয়ে কথা বলাটা ছিল নিষিদ্ধ, হারাম। কথা বলা মিনস you are in jail or you are killed। এই জন্য এখন ফর দ্য ফার্স্ট টাইম হাসিনার চলে যাওয়ার পরে 5ই আগস্টের পরে আমরা একটু কথা বলার সুযোগ পেয়েছি। রশিদ বলেছে, ডালিম বলেছে, আমি বলেছি, হয়তো আগামীতে বলবো। আমি এখনো আমার এই কথার বলে হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, আমি রাজি আছি তাদের প্রশ্নের জবাব দিতে। তুমি যদি আগামীতে এরকম অনুষ্ঠান করতে পারো, আই উইল বি টু হ্যাপি। অবশ্যই স্যার, ইনশাআল্লাহ আমরা স্যার জনাব এই বাংলার সূর্য সন্তান নূর চৌধুরীকেও ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের এখানে দেখতে পাবো। এবং সূর্য সন্তান কিনা জানি না, মানুষ যে জনগণের যে প্রেম ভালোবাসা আমরা পাইতেছি,
এখন যারা ফোন করে যেসব কথাবার্তা বলে অভিভূত ইনশাআল্লাহ স্যার আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব যে সরকারি ক্ষমতায় আসুক তাদের কাছে অন্তত এই বিষয়টা নিয়ে জাতির সামনে পরিষ্কার করা। কারণ সেটা একটা বিপ্লব ছিল। সেই বিপ্লবের পার্ট কেন বিএনপি বা জামাত Obviously, হতে যাবে না? এটা 15 আগস্ট ছিল একটা বিপ্লব। হাসিনা এটাকে বানাই দিয়েছে হত্যাকাণ্ড। আর হাসিনার তালে কিছু জার্নালিস্ট, কিছু বুদ্ধিজীবীও নাচে চলছে আর কি হত্যাকাণ্ড। এখন এটা কোনো স্যার হত্যাকাণ্ড ছিল? ওইসব জার্নালিস্টরা স্যার এখন আপনি দেখেছেন না? আমি ফেসবুকে পোস্ট করেছি যে আপনি আসবেন। এটাও অনেক জার্নালিস্টরা এখন তাদের পত্রিকাতে মেইন স্ট্রিমের পত্রিকাতে তারা নিউজ করেছে। সো যে আমি দেখেছি ভয় ইত্তেফাকও একটা নিউজ করা উঠেছে। হইতো। আগে ভয় দেখানো হইতো, নানান প্রলোভন দেখানো হইতো, এভাবে করা হতো। এখন সেই অবস্থা নাই। ওই আমাদেরকে এখনো আত্মস্বীকৃত খুনি বলে বলা হয়। আমি তো এটা আমার এই বইতে শেষের দিকে আমি একটা আর্টিকেল লিখেছি যে রাশেদ চৌধুরী কি খুনি না হিরো। ওটাতে যারা এই বই বাংলাদেশে পাওয়া যায় এই বই পড়েন। এই বইতে শেষের দিকে আমি বলেছি যে হাসিনা যদি প্রমাণ করতে পারে আমি কখন কোথায় মুজিবকে খুন করে কার কাছে স্বীকৃতি দিয়েছি, আমি স্বেচ্ছা হাসি করে মানে ফাঁসি কাছে যাব। দিয়েছেন তাদের সমস্যা কি স্যার? দিয়েছেন তাদের সমস্যা বিপ্লবে অংশ নিয়েছেন তো সমস্যা কোথায়? ইয়েস, যাই হোক এটাই আর কি। এই জন্য আমি বলি দুইটা কাজে আমি গর্বিত। ৭১-এর মুক্তিযুদ্ধ আর 15ই আগস্টের দেশকে আমরা উদ্ধার করেছি। সে অন্য লোকে যা কিছু ভাবুক আর না ভাবুক, এটাকে দেশকে আমরা একটা অধপতন থেকে উদ্ধার করেছি, জাতিকে উদ্ধার করছি, রক্ষা করেছি। তারপরে হাসিনা কি করেছে সেটা তো লোকে। জি, জনাব রাশেদ চৌধুরী আপনি সহ যেই বীরেরা জীবন দিয়েছে, যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং আপনারা যারা জীবিত আছেন আপনাদের সবার প্রতি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে আমাদের সম্মান, শ্রদ্ধা। আমি জানি না আমার সেই ক্ষমতা নাই আপনাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো। আমরা শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাব। আমার যতটুকু পর্যন্ত যাদের সাথে কথা হয় আমি বিএনপি, জামাত তাদের সাথে অবশ্যই এটা সর্বোচ্চ চেষ্টা করব যে এটা যেন করা হয়। আমি প্রিয় দর্শক আপনারা আজকে আমাদের এই লাইভটা প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট চলছে। আ আপনি জি। আমি একটু চশমা খুলে আমার একটু ক্লিয়ার যাই হোক। ওকে, হ্যাঁ বলো। জি, তো আমরা প্রায় ২ ঘন্টা ৪০ মিনিট এই লাইভটা দেখলাম। আমি আপনারা দেখেছেন যে আমরা এই বক্তব্যগুলো যখন শুনছিলাম আমি খুব উনাকে বলার জন্য সুযোগই দিচ্ছিলাম। খুব বেশি ইন্টারাপ্ট করছিলাম না। কারণ তিনি হিস্ট্রির অংশ না, তিনি নিজেই ইতিহাস। আমাদের দেশের উনি যেই কথাগুলো বলছে সেইটাই ইতিহাস। ধন্যবাদ। অতএব আপনাদের এই জিনিসগুলো জানা উচিত। একটু সময় হলো যারা শুরু থেকে দেখেন নাই বা আদৌ দেখতে পারেননি তারা অবশ্যই দেখবেন। আপনার যারা দেখেননি তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে, একটা দেশের জন্মের ইতিহাস যদি নাকি মিথ্যা শেখানো হয় তাহলে সেই জাতির ভাগ্যে কখনোই কোনো সুদিন ফিরে আসার সুযোগ নাই। যে কথাগুলি উনি বললেন আওয়ামী লীগের লোকজন নিশ্চয়ই আমার বিশ্বাস শেখ হাসিনা নিজেও এই লাইভ দেখছেন। আগের লাইভেও তিনি ছিলেন। তো ম্যাডাম আপনার দলবল যারা আছে আপনার দলবল নিশ্চয়ই রাশেদ চৌধুরীর মতো দেখতে কোনো মানুষকে পাওয়া যায় কিনা সেটা খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছেন। এরই মধ্যে কালকে হয়তো বলবেন এটা হচ্ছে